আসসালামু আলাইকুম, আমি আলতাফ হোসেন। আপনারা জানেন যে আমরা একটা লেকচার সিরিজ হচ্ছে ক্রিস্টালোগ্রাফি এন্ড সলিড স্টেট কেমিস্ট্রির উপরে। আজকে ওই লেকচার সিরিজের 26তম লেকচার, এবং সেটা সলিড স্ট্রাকচার কিভাবে আমরা ডিসক্রাইব করি। এবং এই ধরনের এই টাইপের লেকচারটাই গত 3-4 লেকচার থেকে আমরা চলতেছে। আজকেরটা 25তম লেকচারের এই স্লাইডটা দিয়ে আমরা শেষ করেছিলাম, কিন্তু এটাকে ভালোভাবে করতে পারিনি, এক্সপ্লেন করতে পারিনি আপনাদের কাছে, যার জন্য এইটা দিয়ে শুরু করব এবং পরবর্তী কয়েকটা স্লাইড আরেকটা খুব প্রয়োজনীয় খুব বেশি গবেষণামূলক সলিড কম্পাউন্ডের আলোচনা করবো। আমরা স্ট্রাকচারটা আলোচনা, এইটাকে আমরা সিজিয়াম ক্লোরাইড স্ট্রাকচার বল, সিজিয়াম ক্লোরাইড টাইপ অফ স্ট্রাকচার। আচ্ছা দেখেন কতগুলা আমি তো এখানে কিছু নিয়েছি, আরো অনেক আছে, অনেক কম্পাউন্ড আছে এই স্ট্রাকচার টাইপে ক্রিস্টালাইজ করে। এবং এখানে দেখেন সিজিয়াম ক্লোরাইড, সিজিয়াম ব্রোমাইড, সিজিয়াম আয়োডাইড, সিজিয়াম সায়ানাইড। তো এখানে কি হলো যে আমরা অ্যালকালি মেটালের হেভিয়েস্ট মেটাল যেটা আছে সেইটার হ্যালাইড এই স্ট্রাকচার টাইপের। স্ট্রাকচারটাকে আমরা কিভাবে ডিসক্রাইব করি? আমরা এইভাবে ডিসক্রাইব করি। আপনারা সবাই হয়তো বলে বসবেন যে এটা বডি সেন্টার কিউবিক স্ট্রাকচার, কিন্তু না, তা না। কিন্তু খেয়াল করেন, মনে আছে কিনা জানি না আপনাদের, যে আশা করি তো মনে আছে, যে এই কর্নারে অ্যাটমটা যদি এইখানে হয়, মানে আমি বলতে চাচ্ছি ক্লোরাইড আয়নটা যদি এই সিজিয়াম ক্লোরাইড আয়নের পরিবর্তে এসে বসে সিজিয়াম ক্লোরাইড আয়নের জায়গায়, তাইলে এটাকে আমরা শুধু বলতে পারবো বডি সেন্টার। কিন্তু কর্নার অ্যাটম কিংবা আয়ন আর বডি সেন্টারের অ্যাটম কিংবা আয়ন যদি ডিফারেন্ট হয়, তখন আর এইটাকে কিউবিক বডি সেন্টার কিউবিক বলা যাবে না। যার জন্য এইটাকে আমরা বলতেছি সিজিয়াম ক্লোরাইড স্ট্রাকচারটা একটা প্রিমিটিভ স্ট্রাকচারে ক্রিস্টালাইজ করেছে। তারপরে আরেকটা কি, যে এই যে ক্লোরাইড অ্যাটম গুলা আছে, সেই অ্যাটমটা পজিশন কি, অ্যাটমিক পজিশন কি, সেইটা সিজিয়ামের অ্যাটমিক পজিশন কি। এটা একটা প্রিমিটিভ কিউবিক ইউনিট সেল, এটা বললাম একটু আগে, সিজিয়াম ক্লোরাইডটা। আর ক্লোরাইড গুলা কোন জায়গায় বসতেছে? 0-0-0 পজিশনে, আর সিজিয়ামটা বসতেছে হাফ পজিশন। এই হলো এইটা যদি আমরা ডিসক্রাইব করি। তো ডিসক্রাইব করলে আমরা কিন্তু এটাকে কোনো সময় ক্লোজ প্যাক স্ট্রাকচার বলতে পারবো। আপনাদের মনে থাকলে দেখবেন যে আমরা ক্লোজ প্যাক স্ট্রাকচার নিয়ে বেশ কিছু আলোচনা করেছি, কিভাবে হেক্সাগনে ক্লোজ প্যাক হয়, কিভাবে কিউবিক ক্লোজ প্যাক হয়, ইন্টারস্টেশিয়াল সাইটস গুলাতে কি বসে না বসে, তারপর অনেক আলোচনা করেছি। আমরা কয়েকটা লেকচার ধরে আলোচনা করতেছি। তো ওই আলোচনার শেষের দিকে এসে এটা আমরা শুরু করেছিলাম। তাই এখানে কি আমরা দেখব, সিজিয়ামেরও কোঅর্ডিনেশন নাম্বার 8, আবার ক্লোরিনেরও কোঅর্ডিনেশন নাম্বার 8, তাই না? তো এটা 12 কোঅর্ডিনেট না, এটা নিয়ারেস্ট যে এনহান্স নাইবার এনহান্স যেটা আছে 12 এনহান্স না, ইচ এনহান্স 12 আদার এনহান্স দিয়ে করে না, কিন্তু এটার বেলায়। তো যার জন্য আমরা এটা দেখতেছি 6টা ক্লোরাইড, 8টা ক্লোরাইড অ্যাটমে এটা আছে অক্টাহেড্রালি অ্যারেঞ্জড, আমরা বলতে পারি এটা অক্টাহেড্রালি অ্যারেঞ্জ। তো এই ধরনের কম্পাউন্ডের যে একটা লিস্ট দিলাম আমরা এখানে, লিস্টটা, এবং সেটা কি কিছু, আমি বারবার বলতেছি কিছু, যে সাম সলিডস কিছু, আর তার সেল প্যারামিটারটা আছে। দেখেন সেল প্যারামিটারটা এই যে আমি যত ক্লোরাইড ব্রোমাইড আয়োডাইড যাচ্ছি, আর সেল প্যারামিটারটা ইনক্রিজড হচ্ছে। এখন সিজিয়াম সায়ানাইডও হয়, আবার কিছু কিছু ইন্টারমেটালি কম্পাউন্ড, যেটাকে আমরা এই যে কপার, প্যালাডিয়াম, গোল্ড, ম্যাগনেসিয়াম, গোল্ড, জিঙ্ক, সিলভার, যেটাকে আমরা ইন্টারমেটালি কম্পাউন্ড বলছি, এইগুলাও সিজিয়াম ক্লোরাইড স্ট্রাকচারে। আবার একটা দেখেন এইখানে ল্যান্থেনাম বোরাইট, সেইটাও সিজিয়াম ক্লোরাইড স্ট্রাকচারে।
তো কিভাবে হবে? এইখানে আমরা বলবো যে ক্লোরাইড আয়ন যেটা আছে এই জায়গায় একটা অক্টাইডাল ক্লাস্টার অফ বরন বরন অ্যাটম আয়ন আছে, অক্টাইড ক্লাস্টার বরন আয়ন, যার জন্য এলেন্থেনাম বোরাইডটাও সিজিয়াম স্ট্রাকচারে ক্রিস্টালাইজ। আমরা একটু আগে বলছি এটা কোজ ব্ল্যাক না, কিন্তু এটার একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? আমরা যদি ফ্লোরাইড স্ট্রাকচারের কথা মনে করি, আমরা এটাকে ফ্লোরাইড স্ট্রাকচারের সাথে কম্পেয়ার করা যায়। কিভাবে কম্পেয়ার করা যায়? এটাও একটা প্রিমিটিভ কিউবিক এরর অ্যানাউন্স। ওই ক্যাটায়ন গুলা কি আছে এখানে অল্টারনেট খুব একটার পর একটা কিউবিক বডি সেন্টারে ক্যাটায়নটা আছে। তো এই all body centers are occupied এখানে। যদি আমি ওই ক্লোজ প্যাক্টের সাথে যদি আমরা কম্পেয়ার করি ফ্লোরাইড স্ট্রাকচারের সাথে সিজিএম ফ্লোরাইড স্ট্রাকচারে, এইভাবে আমরা সেটা ডিসক্রাইব করতে পারি। আচ্ছা, এর পরের স্লাইডটা আমরা যেটা করব, এইটা কিন্তু একটা বিরাট আপনার স্ট্রাকচার। আমি এইবার বিরাট বলতে এই বলতেছি অনেক অনেক অক্সাইডস এই স্ট্রাকচারে ক্রিস্টালাইজ করে, এবং পেরোভস্কাইট একসাথে আমরা পেরোভস্কিট বলি এটাকে। এবং এটা কিভাবে ডিফাইন করি? দুইটা মেটাল আয়ন থাকে আর একটা অ্যানায়ন থাকে। অ্যানায়নটা অক্সাইড আয়ন হতে পারে, হ্যালাইড আয়ন হতে পারে, এই ধরনের ফসফাইড আয়ন হতে পারে, অনেক কিছু হতে পারে। একটা খুব টিফি পাইপ, মানে স্পেশালি আমরা যদি পেরোভস্কাইট বলি তো সাথে সাথে আমাদের মনে হয় স্ট্রনশিয়াম টাইটেনেটটা একটা পেরোভস্কাইট স্ট্রাকচারে ক্রিস্টালাইজ করে। এখন সেইটার যদি আমরা একটা প্রিমিটিভ কিউবিক সেল আমরা যদি প্রজেকশন করি, এই যে আমরা এ আর বি দেখাচ্ছি প্রজেকশন ডাউন এ এক্সিস, তাই না? আর অবলিক প্রজেকশন করছি এই সি আর ডি। আমরা এগুলাকে একটু বোঝার চেষ্টা করি। এখন কিভাবে বুঝবো যে আমরা এই স্ট্রাকচারটাকে প্রথম বললাম যে এটা অনেক অনেক সলিড ম্যাটেরিয়ালস এই এই স্ট্রাকচার টাইপে ক্রিস্টালাইজ হয়। আমরা দুই ভাবে এইটাকে ড্র করতে পারি এই সেলটা, ইউনিট সেলটা। এই যে একটা দেখেন কি করতেছি, টাইটেনিয়ামকে আমরা কর্নারে রাখতেছি, যে কর্নারে রাখতেছি টাইটেনিয়ামকে। তো যদি কর্নারে রাখি টাইটেনিয়াম, তাহলে এটার কোঅর্ডিনেট কি হবে? 0 0 0। আচ্ছা, এরপরে আমরা কি করতেছি, বডিতে কি আছে? বডিতে দেখেন স্ট্রনশিয়াম আছে। ওই বডিতে স্ট্রনশিয়াম আছে, সেইটার কোঅর্ডিনেট কি হবে? হাফ হাফ হাফ। অক্সিজেন গুলা কই আছে? অক্সিজেন গুলা এখানে আছে। তো অক্সিজেনের পজিশনটা কি হবে? আমি যদি এইটা ধরে হাফ হাফ 0 0, তারপরে যদি এটাতে যাই এরকম 0 0 হাফ, তারপরে আরেকটা হলো হাফ হাফ 0। এইভাবে আমরা একটা ওয়ে ডিসক্রাইব করা। আরেকটা ওয়ে হলো কিভাবে ডিসক্রাইব করা, যে আমরা স্ট্রনশিয়ামকে কি করবো? কর্নারে নিয়ে আসবো। যদি তাই করি, স্ট্রনশিয়ামকে যদি কর্নার নিয়ে আনি, আর টাইটেনিয়ামটা যদি এই যে বডিতে থাকে, তাহলে কি হলো যে এইটাকে যদি আমরা ট্রান্সলেট করে ফেলি, কোন দিক দিয়ে ট্রান্সলেট করবো? হাফ অফ along body diagonal আমরা যদি ট্রান্সলেট করি, তাইলে এটা দাঁড়ায় যায়, রিলেশনশিপটা হলো এটা দাঁড়ায়। আমরা এরপরে যেটা হলো এই টাইটেনিয়ামটা অক্টাইডাল কোঅর্ডিনেশন। এই যে দেখেন এখানে টাইটেনিয়াম যদি আমরা নেই, অক্টাইডাল কোঅর্ডিনেশন আছে। আমরা স্ট্রনশিয়াম যদি এই জায়গায় যদি স্ট্রনশিয়াম থাকে, সেটা অক্টাইডাল পজিশন আছে। আচ্ছা, এখন আমরা যেটা করব যে টাইটেনিয়াম অক্সিজেনের, এই যে এখানে আমরা যাই, টাইটেনিয়াম আর অক্সিজেনের ডিস্টেন্স কি হবে? হাফ অফ দ্য ইউনিট সেল, প্রিমিটিভ এ এর হাফ, এই যে হাফ দ্য সেল। আর এইটা আমরা দেখি যে এটা ডিস্টেন্সটা হলো 1.953 অ্যাংস্ট্রম। এইরকম করে আমরা যে স্ট্রনশিয়াম অক্সিজেন ডিস্টেন্স পাই, তাহলে আমরা এটাকে ক্যালকুলেট করে দেখি 2.76 অ্যাংস্ট্রম। আবার আমরা আরেকটা জিনিসে আসতেছি, আমরা বলতেছি যে আমরা
এই ক্লোজ প্যাক স্ট্রাকচার হিসাবে এটাকে ডিসক্রাইব করি না কিংবা করতে পারি না, করতে পারি না। কিন্তু আমরা যদি একটা কাজ করি, আপনি যদি মনে আছে যে আমরা ডিসক্রাইব করেছিলাম ক্লোজ প্যাক কিভাবে অক্সাইড আয়নসকে এ বি করে সাজাইছি, হেক্সাগনাল A B A C করে সাজাইছি, তারপর অক্টাইডাল সাইডস পাইছি, টেট্রাইডাল সাইডস পাইছি, এগুলাতে বিভিন্ন অ্যানায়ন ঢুকাই স্ট্রাকচারকে ডিসক্রাইব করছি। আমরা যদি এইটাকে ওইভাবে করতে চাই তাহলে কি করতে হবে, আমাদের ক্লোজ প্যাকড লেয়ারটা কিন্তু অক্সাইড আয়ন, স্ট্রনশিয়াম আর অক্সাইড আয়ন দিয়ে কিভাবে এলং ওয়ান প্লেন, এই যে এলং ওয়ান প্লেন যদি করি তাইলে এইভাবে আমরা এটাকে ক্লোজ প্যাকিং বলতে পারি। আচ্ছা, তো এই সি আর ই, এই দুইটাকে আমরা এই যদি ক্লোজ প্যাক ওয়েতে বলতে চাই তবে বলতে পারি। তারপরে যেটা এখানে আসে দেখা, এই পেরোক্সাইড স্ট্রাকচারকে আমরা ফ্রেম ওয়ার্ক স্ট্রাকচারও বলতে পারি। কিভাবে আমরা কর্নার শেয়ারিং অক্টাইড, টাইটেনিয়াম অক্সিজেন অক্টাইড, কর্নার শেয়ার টাইটেনিয়াম অক্টাইড, এইরকম করে যদি আমরা যাই তাহলে টাইটেনিয়াম অক্সিজেন টাইটেনিয়াম অ্যারেঞ্জমেন্টটা একটা লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট হয়। আর এই অক্টাইডটা কর্নার শেয়ারিং হয়ে একটা শীট টাইপের একটা ফর্মের শীট, এবং এই শীট পরবর্তী শীটে যখন আমরা যাই তখন থেকে এটা একটা 3D ফ্রেমওয়ার্ক হচ্ছে। আমরা এই ধরনের অ্যারেঞ্জমেন্ট অনেকগুলা টাংস্টেন বঞ্জে পাই, অনেক ধরনের টাংস্টেন বঞ্জে পাই, মলিকুলার বঞ্জে পাই। আমরা এর পরের স্লাইডে যাই, গিয়ে দেখি কি দেখেন, আমি এইখানে বলবো যে মনে হয় 5%ও কম্পাউন্ড নেই যারা পেরোক্সাইড স্ট্রাকচারে ক্রিস্টালাইজ করে। এই যে ধরুন পটাশিয়াম নাইট্রেট অক্সাইড, পটাশিয়াম টেন্টেলার অক্সাইড, পটাশিয়াম আয়োডাইড অক্সাইড, এরপরে সোডিয়াম নাইট্রেট অক্সাইড, এইসব জিনিস যারা পেরোক্সাইড স্ট্রাকচারে ক্রিস্টালাইজ করে এবং সেল প্যারামিটার্স গুলো আমি আপডেটেড বলতেছি না দেখ এগুলা, কিন্তু আমরা এর কিছু যে বললাম হান্ড্রেডস এন্ড থাউজেন্ডস অফ অক্সাইডস অ্যানালাইজ ফ্রম পেরোক্সাইড স্ট্রাকচার। কিন্তু এই যে দুইটা জিনিস দেখেন আমরা পেরোক্সাইডে আমরা বলছিলাম এ আর বিটা হলো মেথড, এটা যদি মনে আসো, এ আর বি যদি মেথড হয় তাহলে টু ক্যাটায়নস, এখানে তাদের অক্সিডেশন স্টেট এই এ আর বির মিলিত অক্সিডেশন স্টেটটা হতে হবে 6। আমরা একটা এক্সাম্পল নেই, এটা পটাশিয়াম নাইট্রিয়াম অক্সাইড, দেখেন পটাশিয়ামের অক্সিজেন স্টেট +1 এবং নাইট্রিয়াম +5, সো ইন টোটাল 6 হয়। আমরা যদি ক্যালসিয়াম টাইটেনেট নেই, এটা পেরোক্সাইড স্ট্রাকচার, তো ক্যালসিয়ামের অক্সিজেন +2 এবং টাইটেনিয়ামের +4, 6। আমরা যদি এই যে ল্যান্থেনাম গালিয়াম অক্সাইড নেই তাহলে কি দেখেন, ল্যান্থেনামের অক্সিজেন স্টেট +3, গালিয়ামের +3, so in total 6. আমরা এ সাইডটা 12 কোঅর্ডিনেটেড এবং মাচ লার্জার দেন বি সাইড, এই যে এই যে এ সাইড আর বি সাইড 6 কোঅর্ডিনেটেড, বি সাইডটা 6 কোঅর্ডিনেটেড, এ সাইডটা 12 কোঅর্ডিনেটেড, এইটা আমরা বলতেছি। কিন্তু এখন দেখবো আমরা আসল জিনিস যে এইটাতে অনেক ধরনের ডিস্টর্শন হয়ে যায়, ডিস্টর্শন করা সম্ভব, এবং আমরা এক্সপেরিমেন্টালি সেটা পাই যে তখন আর এটা কিউবিক থাকে না, নন কিউবিক স্ট্রাকচার, এবং যার সিমেট্রিটা লো হয়। নন কিউবিক যদি হয় তাহলে আমরা বলেন টেট্রাগনের, যেমন নন কিউবিক, যেমন মনোক্লিনিক, অর্থরম্বিক, এইসব স্ট্রাকচারে তখন এটা ক্রিস্টালাইজ করে, বাট মূলত এটা পেরোক্সাইড লাইক স্ট্রাকচার, কিন্তু ডিস্টর্শনের কারণে এটা। এই যে আমরা বললাম নন কিউবিক স্ট্রাকচার কখন পাই আমরা যদি একটা পেরোক্সাইড কম্পাউন্ডকে যদি হাই টেম্পারেচার থেকে কুল করি তখনই দেখি এই ডিস্টর্শন হয়, স্লাইটলি ডিস্টোর্টেড হয়ে যায় এবং স্ট্রাকচারটা অন্য সিমেট্রিতে, লোয়ার সিমেট্রিতে চলে যায়। একটা এক্সাম্পল দিই আমরা, লোয়ার সিমেট্রি এক্সাম্পল, এখানে চলে আসেন।
বেরিয়াম টাইটেনেট, এই যে দেখেন বেরিয়াম টাইটেনেট আমি প্রজেকশন করেছি অ্যালং সি। তো বেরিয়াম টাইটেনেট এইটাও পেরোক্সাইড স্ট্রাকচার এবং ক্রিস্টালাইজ হয় টেট্রাগোনালি রুম টেম্পারেচার। তাকান আমরা বলছিলাম কিউবিক হবে, কিন্তু এইটা নন কিউবিক হয়ে গেল এবং এটার সেল প্যারামিটার এ ইজ ইকুয়াল টু 3.995 সি, 4.034 আর্মস্ট্রং। এই প্রজেকশনটা এইভাবে আমরা আরেকটা স্ট্রাকচার দেখতে পারি। এই যে এইরকম করতে গিয়ে হয় কি, বেরিয়াম আয়ন যেটা আছে এটা আন্ডারগো স্মল ডিসপ্লেসমেন্ট ইন সেম ডিরেকশন, আর টাইটেনিয়াম এবং 6% ডিস্ট্রকশন হয়ে যায়। তো এই ধরনের হওয়ার কারণে এটা কোঅর্ডিনেশন নাম্বারটা 5 টাইটেনিয়াম কোঅর্ডিনেশন 5 স্কোয়ার পিরামিডাল হয়। এই যে এই জিনিসটা আমরা এই যে দেখিয়েছি এটা, আর এইটা একটা টিল্টেড perovskite structure. এটা এই গ্যাডোলিয়াম আয়রন অক্সাইড টিল্টেড পেরোস্কাইট স্ট্রাকচার। এইভাবে আমরা বিভিন্ন ধরনের মডিফিকেশন পাই। আমরা থিওরিটিক্যালি দেখেন এইরকম যদি আমরা থ্রি ডি স্ট্রাকচার অ্যানালাইসিস করি, আমরা দেখতে পারি যে থিওরিটিক্যালি কি টিল্টটা, যে ডিস্টোরশনটা, at least 15 different tilt system theoretically possible. এবং সেই theoretical possible 15 different theoretical possible যে টিল্টিং সিস্টেম আছে, সেইটাকে আবার একটা স্কিমে ডেভেলপ করেছেন গ্লেজার এন্ড আলেকজান্ড্রভ। তো ওয়াইডলি এই মেথডটাকে গ্লেজার মেথড বলা হয়। এখন কি হচ্ছে, আনডিস্টোর্টেড কিউবিক পেরোস্কাইট তার 3 এক্সেস যদি নেই, একটা অক্টাহেড্রনের 3 এক্সেস, এবং সেটাকে যদি এ বি সি দিয়ে ডেজিগনেট করি, তাহলে এই ডিগ্রি অফ এনি রোটেশন, যে ডিগ্রি রোটেশনটা আমরা করতেছি, যদি অল 3 এক্সেস দ্য সেম হয়, তাহলে আমরা এটাকে লেবেল করি এ দিয়ে। আবার এই রোটেশনটা যদি 1 এক্সিস ডিফারেন্ট হয়, মনে করেন সি এক্সিসটা ডিফারেন্ট হয়, তখন আমরা এটাকে লেবেল করি এ সি দিয়ে। এইরকম করে আমরা লেবেলিং করে আমরা বিভিন্ন টাইপের পেরোস্কাইটকে ডিসক্রাইব করতে পারি। আরেকটা পয়েন্ট এছাড়াও, এই যে 3 লেটার আছে, এটার সুপারস্ক্রিপ্টও আছে। কিভাবে, যে রোটেশনটা যদি অ্যাবাউট দ্য অ্যাক্সিস হয়, সেম অ্যাক্সিস হয়, তাহলে কি হবে, দ্য সুপারস্ক্রিপ্ট উইল বি 0। আর if the rotation between adjacent plane, যদি adjacent plane এর অক্টাইডটা যেটা আছে ইন ফেজ হয়, তাহলে আমরা সুপারস্ক্রিপ্টে একটা প্লাস দেব। আর যদি আউট অফ ফেজ হয়, তাহলে একটা মাইনাস দিব। যেমন ধরেন এইখানে আমরা এইটাকে বললাম যে এ রোটেশন প্লেনটা, কিন্তু এইটাতে এসে দেখেন দুইটা অ্যাক্সিসে সেম রোটেশন, আর আরেকটা অ্যাক্সিসে রোটেশনটা ডিফারেন্ট অ্যাক্সিসের রোটেশন, যার জন্য আর এটা আউট অফ দ্য ফেজ, যার জন্য সি মাইনাস। সিমিলারলি আমরা যদি এটাকে ইন ফেজ করি, এ নট আর সি প্লাস। দিস ইজ অলসো পেরোস্কাইট স্ট্রাকচার। আমরা ভালো করে এটা যদি আরো করতে চাই, শিখতে চাই, তাহলে এই যে রেফারেন্সটা আছে একটা ক্রিস্টাল সেকশন বি স্ট্রাকচার, এই রেফারেন্সটা আপনারা দেখতে পারেন, পড়তে পারেন। পড়লে দেখবেন আরো ভালোভাবে আমরা পেরোস্কাইট স্ট্রাকচার সম্বন্ধে জানতে পারবো। আচ্ছা, আরেকটা জিনিস আমার বলা উচিত, যে এত ডিটেলস কিন্তু এই যে সিলেবাস আমরা ফলো করতেছি না, ওইটা জাস্ট একটা পেরোস্কাইট স্ট্রাকচার কিভাবে হয় সেটা, তার একটা ডেসক্রিপশন। কিন্তু এইটার যে বিভিন্ন মডিফিকেশন হতে পারে, টিল্টিং করতে পারে, থিওরিটিক্যালি হতে পারে, লেজার মেথডে আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারি, এইসব জিনিস কিন্তু ইয়েতে নাই, মানে সিলেবাসে। যার জন্য আমি এইখানে আর বেশি না বলে এখানে থামিয়ে দিয়ে আরো কিছু স্ট্রাকচারের সাথে কথা বলি আমরা। যেমন খুব বেশি পেরোস্কাইট রিলেটেড স্ট্রাকচার টাইপের একটা
কম্পাউন্ড, যেটাকে সিসিটিও বলি আমরা। সিসিটিও কি? সিসিটিও বলতে ক্যালসিয়াম, কপার, টাইটানিয়াম অক্সাইড, সিসিটিও। এটা অনেক বেশি রিসার্চ হচ্ছে এর উপরে। এবং এটার একটা বড় জিনিস হলো এটা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, যে এই কম্পাউন্ডে এটা জায়ান্ট ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। আর এটা হাই পারমিটিভিটিস আছে। এই যে পারমিটিভিটি কিন্তু বাল্ক ক্রিস্টালের জন্য না, ওই ক্রিস্টালের গ্রেইন কন্ট্রাক্টে আছে সিরামিকের, ওইটার জন্য পারমিটিভ। এই ধরনের কম্পাউন্ড ম্যাটেরিয়াল সায়েন্স আজকাল খুবই বেশি প্রযোজ্য হচ্ছে এবং লোকজন এটা নিয়ে অনেক কাজ করছে। তো আমরা এই সিসিটি ও স্ট্রাকচারটা এখানে দেখিয়েছি। এক নম্বর প্রথম কথা হলো এটা স্পেস ক্রুটা এখানে IM-3। যে মুহূর্তে IM-3 হলো, আমরা স্পেস গ্রুপ থেকে ইমিডিয়েটলি ক্রিস্টাল সিস্টেম পেয়ে যাবে। কিরকম ক্রিস্টাল সিস্টেম পেলে? এটা একটা কিউবিক। এটা সেল প্যারামিটার কি? এই সেল প্যারামিটার 7.3818। আমরা আরেকটা কাজ করতে পারি ক্রিস্টালটা ডিসক্রাইব করার জন্য। আমরা যে স্পেস গ্রুপে গেলি, এসে ওইখানে ওয়াইক অফ পজিশন আছে। তো ওয়াইক অফ পজিশনে কোন জায়গায় কোনটা বসবে, যেমন ক্যালসিয়ামের ওয়াইক অফ পজিশন 2A এবং কোঅর্ডিনেট গুলা 000, এবং কপার 6B তে। আপনারা ইন্টারন্যাশনাল টেবিলে গেলেই এই স্পেস গ্রুপটা পাবেন এবং স্পেস গ্রুপের সব ওয়াইক অফ পজিশনটা পর্যন্ত পাবেন। সেইখানে আপনি কিভাবে বসাচ্ছেন সেইটা দেখবেন। যেমন কপারটা কই বসবে 6B তে, এটার কোঅর্ডিনেট কি 0, 0.5, 0.5, এইরকম টাইটানিয়াম অক্সিজেনের পজিশনটা। আরেকটা জিনিস আমরা দেখি যে এই যে যেটা দেখলাম এখানে টিল্টিং টপ টাইটানিয়াম অক্সাইড দেখানো হচ্ছে, আর লেফট অফ দ্য ডায়াগ্রাম এই টিল্টিং, আর স্কোয়ার প্লেনার কপার বেস এটা এই রাইটটাতে দেখানো হচ্ছে। দেখেন, এই ছাড়াও আমরা এই কম্পোজিশনকে আরো ভালোভাবে ইয়ে করতে পারি, যে ওর কম্পোজিশনটা কি সিসিটি। যেমন এ প্রাইম দেখাচ্ছি আমরা 3, তো ওই যে দেখেন কপার 3টা, এটা এ প্রাইম 3, ক্যালসিয়াম B4 ও 12, এটা তো এটা কোন ধরনের এলিমেন্ট কিংবা আয়নে হতে পারে? তো এটা সাধারণত অ্যালকালাইন আর্থ, রেয়ার আর্থ, এগুলা হতে পারে। যেমন এক্সাম্পল সোডিয়াম, ক্যালসিয়াম, এই ধরনের। কিংবা লোন পেয়ার প্রি ব্লক ক্যাটায়ন হতে পারে, লেড, বিসমাথ হতে পারে। এটা অকুপাই 8 কোঅর্ডিনেট সাইডস। আর এ প্রাইমটা কিন্তু এই ধরনের কপার 2 ম্যাঙ্গানিজ 3, এটাকে আমরা ইয়ান টেলার অ্যাক্টিভ আয়ন্স বলি। এই অ্যাক্টিভ আয়ন্স কিন্তু এ সাইডটা হয় এবং এটা স্কোয়ার প্লেনার সাইডস বি। আর বিটা আমরা ট্রানজিশন মেটাল, যাতে টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন বা রোডিয়াম, এরা অক্টাইডাল সাইটে বসে গিয়ে, কিংবা কিছু প্রি ব্লক এলিমেন্ট জার্মানিয়াম 3, গালিয়াম, জার্মানিয়াম 3, অ্যান্টিমন, এগুলা আর এই অক্টাইডাল সাইটস আছে। আমরা যদি স্ট্রাকচার তো বললামই, এখন এটা কিউবিক যেহেতু, আমরা সেল প্যারামিটারটা কি হবে? এই সেল প্যারামিটার A ইজ ইকুয়াল টু আমরা লিখছি 2AP। AP-টা হলো পেরোক্সাইড সাবসেলটা AP। তো এটা করলে আমরা এই কিউবিকের সেল প্যারামিটারটা পাই। এরপরে আমি আরেক ধরনের ইয়ে আছে আপনাদের, যেটাকে আমরা অ্যানায়ন ডেফিসিয়েন্ট পেরোক্সাইড। এই যে অ্যানায়ন ডেফিসিয়েন্ট, কিভাবে অ্যানায়ন ডেফিসিয়েন্ট, এইটা একটা মিনারেল, ব্রাউন মিলারাইট স্ট্রাকচার। এটা কি হচ্ছে? এভারেজ reduced from average 6 on an average 6 coordination নাম্বারটা। আচ্ছা, এখান দেখেন এই যে অক্টাহেড্রা, অ্যালুমিনিয়াম আয়রন অক্টাহেড্রা, আবার অ্যালুমিনিয়াম আয়রন টেট্রাহেড্রা গেছেন। দেখেন এই অক্টাহেড্রা, তারপরে একটা টেট্রাহেড্রা, তারপরে অক্টাহেড্রা, তারপরে টেট্রাহেড্রা, তারপরে অক্টাহেড্রা, এই দিয়ে এইটা স্ট্রাকচারটা। এইটার স্পেস গ্রুপ দেখেন, এখানে দেখলেই কি বুঝছি আমরা?
এটা একটা অর্থরঙ্গিক ক্রিস্টাল সিস্টেম, অর্থরঙ্গের ক্রিস্টাল সিস্টেম। এবং সেল প্যারামিটারটা এই অর্থরঙ্গিক ক্রিস্টাল সিস্টেম আমরা জানি এ বি সি ডিফারেন্ট থাকবে এবং আলফা বিটা গামা সব 90 ডিগ্রি থাকবে। এইখানেও দেখেন আমরা এই এটম গুলা কোন জায়গায় বসাবো, সেটার জন্য ওয়াইকো পজিশনস আছে 3D, ক্যালসিয়ামের পজিশন 3D, অ্যালুমিনিয়াম আর আয়রন সাইড 1 এ 4 এ, অ্যালুমিনিয়াম আয়রন সাইড 2 কে 4C, এবং এই যে কোঅর্ডিনেট গুলা এখানে আছে। তো এই এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা দেখেন এই যে কম্পোজিশনটা এবং স্ট্রাকচার। আমরা যদি এর পরের স্লাইডটা নেই, আরেকটা এক্সাম্পল অ্যানায়ন ডেফিসিয়েন্ট পেরোক্সাইড, এই যে ল্যান্থেনাম নিকেল ও 2.5, এটাকে যদি আমরা এইভাবে লিখি তো এটা এই হলো ল্যান্থেনাম 2 নিকেল 2 অক্সিজেন 5। আমরা এটা যে অ্যানায়ন ডেফিসিয়েন্ট, এটা স্পষ্ট আমরা এখানে দেখতেছি যে অক্সিজেন ডেফিসিয়েন্ট পেরোক্সাইড। এইটারও দেখেন নিকেল থার্ডটা এবং অক্সাইডটা এবং নিকেল টেট্রাহাইড্রা দিয়ে আমরা এই স্ট্রাকচারটা আগের মতো দেখেন। এই যে অক্সাইডটা, তারপরে লেয়ার টেট্রাহাইড্রা, তারপরে অক্সাইডটা, এইভাবে স্ট্রাকচারটা। এইটার স্পেস গ্রুপ কি, এটা মনে রাখেন। দেখেন এইটার স্পেস গ্রুপ কি, মনোক্লিনিক। এইটা এই দেখলে পরে আমরা বুঝি C2/C is a space group which number is 15, it's monoclinic। আর একটা গ্লেজার সিস্টেমে যে আমরা ইয়ে করেছিলাম, ডিসক্রাইব করেছিলাম, এটা দেখেন AC মাইনাস 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 অ্যান্টিফেজ টিল্ট along 3 axes। তো এই পর্যন্ত আমরা নিলাম। এরপরে আমরা আশা করি পরবর্তী লেকচারে এইটা শেষ করে অন্যান্য লেকচার অন্যান্য ম্যাটেরিয়াল নিয়ে আমরা আলোচনা করব। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আশা করি আমরা ঠিক মতো এক্সপ্লেইন করতে পেরেছি এবং আপনারা এই ক্রিস্টাল সলিডের স্ট্রাকচার সম্বন্ধে আস্তে আস্তে আরো বেশি ওয়াকিবহাল হচ্ছেন এবং আপনাদের ইন্টারেস্ট জাগতেছে এই ব্যাপারে। এই বলে আমি আজকের মতো শেষ করলাম। ধন্যবাদ আপনাদেরকে।